আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফেসবুক পেজ, এই পেজটাতে যদি আপনি যান তাহলে খুব একটা আয়রনি চোখে পড়বে। খুব, সেটা হচ্ছে যে বগুড়াতে খেলা চলতেছে আমাদের বিসিএল ওয়ানডে। সেখানে সাকিব আল হাসানের প্লাকার্ড নিয়ে অনেক দর্শক আসছে, তারা সাকিব আল হাসানকে খেলায় দেখতে চায় অমুক তমুক। সেই ছবিটা বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে এবং সেখানে লেখা হয়েছে যে দর্শক সাকিবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। এর কয়েক মাস আগেই যদি আপনি যান তাহলে দেখবেন যে বিসিবির অলিখিত নির্দেশে স্টেডিয়ামে সাকিবের নাম লেখা প্লাকার্ড নিয়ে ঢোকাও নিষিদ্ধ ছিল। সেজন্য বিসিবির নির্দেশেই পুলিশ রীতিমতো ভক্তদের উপরে লাঠিচার্জও করছে। যদিও বারবার বিসিবি অস্বীকার করার চেষ্টা করছে, কিন্তু পুলিশ আবার ওই জায়গায় দাঁড়াই মিডিয়াকে বারবার বলছে যে এটা বিসিবির নির্দেশেই আমরা করতেছি, আমাদের কিছু করার নাই। এমনও হয়েছে যে ভক্তরা শেষ পর্যন্ত সাকিবের প্লাকার্ড নিয়ে ঢুকছেন, লুকায় পুলিশ এসে ধরলে বলছেন এটা তানজিম সাকিবের নাম লেখা। মানে সাকিবের নাম নেওয়া তখন বিসিবির থেকে নিষিদ্ধ ছিল। কয়েক মাস যেতে না যেতে পরিস্থিতিটা এমন হলো, সাকিবের নাম লেখা প্লাকার্ড নিয়ে দর্শক মাঠে আসতেছে, এই জিনিসটাকে বিসিবি প্রমোট করতেছে। এখন এই যে একটা মজার ঘটনা ঘটলো, এই যে একটা 360 বদল হয়ে গেল, এটা কিভাবে হলো? শুধু কি বিসিবির বাইরে, মানে বিসিবিতে যারা যেতে চাচ্ছেন সে পক্ষের দিকেও আপনি যদি তাকান, তারাও এখন সাকিব ভক্ত, ভয়াবহ সাকিব ভক্ত। মানে একদিকে বিসিবিতে যারা আছেন, যারা বিসিবিতে নিজেদের চেয়ারটা ধরে রাখতে চাচ্ছেন, তারা মুখে অনবরত সাকিব সাকিব করতেছেন। বিসিবির ডিরেক্টররা যেখানে যে আছেন সে বলতেছেন সাকিবের মাঠে ফেরার কোনো বিকল্প নাই, সর্বোচ্চ সম্মান দিয়ে ফিরে যেতে হবে। এমনকি এক ডিরেক্টর আমেরিকায় গিয়ে সাকিবের সঙ্গে দেখাও করে আসছেন সব কিছু ঠিকঠাক করার জন্য। অন্য পক্ষ বসে আছে যারা বিসিবিতে ঢুকতে চাচ্ছে, একদম বসে নেই, তারাও সাকিবের সঙ্গে সুসম্পর্ক খুব বাড়ানোর চেষ্টা করতেছে। রোজদিন সাকিবের পরমতম শত্রু বলে পরিচিত একজন সাবেক ক্রিকেটার প্রায় দিন সাকিবের সঙ্গে ফোনে কথা বলতেছেন, পারিবারিক আলাপ হচ্ছে। এমনকি তারাও প্রকাশ্যে বলতেছেন সে পক্ষের লোকজনও যে সাকিবকে ছাড়া দেশের ক্রিকেট চলে নাকি। এখন এই সাকিব প্রেম হঠাৎ করে দেশে এরকম তীব্র হয়ে উঠলো কেন? কদিন আগে তো পলিটিক্যাল রিজনে সাকিব অস্পৃশ্য ছিল, ব্রাত্য ছিল। আমি সাকিবকে নিয়ে কন্টেন্ট করে একটু থ্রেটও হজম করছি। আমাকে লোকজন ইনবক্সেও বলছে সাকিবরে নিয়ে আর কন্টেন্ট করলে খবর আছে। তো এখন আবার সাকিবরে নিয়ে কন্টেন্ট করি না কেন, সেজন্য আমাকে লোকজন খবর বলে যে আমি সে সময় একাকী, একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি একাকী সাকিব সাকিব করে গেছি। কারণ আমার মতো পাড়ভক্ত সাকিবের খুঁজে পাওয়া কঠিন। আজকে খুব মজার সঙ্গে দেখতেছি দেশে সবাই হঠাৎ করে আবার সাকিব ভক্ত হয়ে গেছে। এটা সাকিব প্রেম না, এটা সাকিব প্রেম না। আমি ভয়ানক সাকিব ভক্ত হয়ে বলতেছি এইটা সাকিবরে নিয়ে একটা ব্যবসা করার চেষ্টা। সেই ব্যবসাটা ত্রিমুখী আছে। তিনটা কারণ আছে যে কারণে এখন সব পক্ষ সাকিবকে সামনে আনতে চাচ্ছে, সাকিবকে কার্ড বানাইতে চাচ্ছে। সাকিব কার্ডটা খেললে যুদ্ধটা জেতা যাবে। সেটা কেন? সাকিব হঠাৎ করে এরকম যুদ্ধের কার্ড হয়ে গেল কিভাবে, সেই জিনিসটা একটু আজকে গল্প করি। সাকিবকে প্রথম যখন কার্ড বানানো হলো সেটা হচ্ছে ইন্টারিম সরকারের সময় বোর্ডের খুব গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে। বোর্ডের মিটিংটা ছিল যে বিসিবি কি আইসিসির বিপক্ষে কোর্ট অফ আরবিট্রেশনে যাবে কি যাবে না। এর আগেই ইন্ডিয়ার বার্তা সংস্থা পিটিআই জানালো যে বিসিবি যদি কোর্ট অফ আরবিট্রেশনে যায় তাহলে ইন্ডিয়া চরম ব্যবস্থা নেবে বাংলাদেশের বিপক্ষে। এবং বাংলাদেশের কয়েকজন ডিরেক্টরের সঙ্গে তখন ঘন ঘন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের লোকেদের কথা হচ্ছিল, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট। ওই মিটিংয়ের সিদ্ধান্ত হলো যে না, বিসিবি কোর্ট অফ আরবিট্রেশনে যাবে না। এই যে পিছায় আসলো, এই পিছায় আসার সিদ্ধান্তটা জানালো গভীর রাতে মিটিং শেষ হলো। সম্ভবত 6 ঘন্টার উপরে মিটিং হচ্ছিল। গভীর রাতে মিটিং শেষ হওয়ার পরে যিনি প্রেসে কথা বললেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান, ওনার কথাবার্তা শুনে কারোর বোঝার উপায় নেই যে এই মিটিংয়ে সিএস নিয়ে কোনো কথা হয়েছে। পুরোটা সময় জুড়ে উনি বোঝানোর চেষ্টা করলেন যে মিটিংয়ে ওনারা সাকিবরে নিয়ে কথা বলছেন, সাকিবরে দেশে ফিরাইতে হবে, সাকিবরে ওনারা সেন্ট্রাল কন্ট্রাক্ট অফার করবেন, সাকিব এই পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে, সাকিব সাকিব সাকিব। পুরোটা সময় জুড়ে সাকিব নিয়ে কথা বললেন। এক ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জ্বালায় স্বীকার করতে বাধ্য হলেন যে না, সিএস ওনারা যাবেন না। সিএস শব্দটাও উনি বললেন না, উনি বললেন যে আমরা আসলে আইসিসির সিদ্ধান্ত মেনে নিছি, আমরা এটা নিয়ে আর এগোতে চাই না। তার মানে ওই দিন রাতে সাকিবের ভূমিকাটা ছিল একটা স্রেফ কার্ডের মতো, যে সাকিব নিয়ে অনেকক্ষণ কথা বলবেন আপনি,
ওই এই গল্পটা বোধহয় ওই দিনও বলছিলাম যে একটা গল্প বলা হয় যে জর্জ বুশ যখন ইরাক আক্রমণের সিদ্ধান্ত নিলেন তখন তার পারিষদবর্গ নিয়ে বসে বললেন যে আমরা ইরাকে লাখ দুয়েক লোক মেরে দিব বাগদাদে, সঙ্গে একটা সাইকেলের টায়ার বাস্ট করব। সবাই বললো সাইকেলের টায়ার বাস্ট করবো কেন? ও উনি বলতেছেন এই যে দেখেন 2 লাখ লোকের কথা ভুলে গেছেন আপনারা, সাইকেলের টায়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তো ওই দিন সাকিবটা সাইকেলের টায়ার হিসেবে ইউজ করা হয়েছিল, যে সাকিবরে নিয়ে আওয়াজ দিলে বাকি সব বন্ধ হয়ে যাবে কথাবার্তা। আসলেও তাই হয়েছিল। পরদিন বাংলাদেশের মিডিয়া এটা খুব একটা আসেই নাই যে বাংলাদেশ সিএসএ যাওয়ার সিদ্ধান্ত থেকে পিছায় আসছে, পালায় গেছে এই জায়গা থেকে। তো যাই হোক, ওদিনের মতো সাকিব কার্ডের একটা ব্যাখ্যা ছিল। কিন্তু এরপর আমরা দেখলাম ইন্টারিম গভর্নমেন্টের সময় শেষ হয়ে আসতেছে, নির্বাচন কাছে আসতেছে, নির্বাচন হয়ে গেল, নির্বাচনের পরে জাতীয়তাবাদী দল সরকার গঠন করলো। তারপরে দেখলাম সব পক্ষ থেকে, বিশেষ করে এখন যারা বিসিবিতে আছেন, তারা ভয়ানক সাকিব ভক্ত হয়ে গেলেন, ভয়ানক। এই আমি যদি নাম ধরে ধরে বলি তাহলে আসলে অনেকেই লজ্জায় মুখ দেখাইতে পারবেন না। এই যেসব ডিরেক্টররা এখন সাকিব বলে মুখে ফেনা তুলতেছেন, এদের অনেকের কোট এখনো আপনি অনলাইনে পাবেন, যারা মাস কয়েক আগেও বলছেন যে সাকিবের ব্যাপারটা আইনি ব্যাপার, এটা সরকারের সঙ্গে বুঝতে হবে, আমাদের কিছু করার নেই। দেখেন অনেস্টলি সাকিবরে আনার জন্য চেষ্টা করছিল ফারুক ভাই, বাট এই দেশে ওই সরকার থেকে উনি ওই সাপোর্টটা পান নাই, এবং আসিফ নজরুল সাহেব তাকে সমর্থন করার চেষ্টা করছিলেন। বাকি ওই সময় তো সরকার আসলে অনেক রকম সরকার ছিল, একটা সরকার দেশে ছিল না, 8টা 10টা মত, 8টা 10টা মাথা, 8টা 10টা সিদ্ধান্ত প্রদানকারী। ফলে কিছু অংশ চাইছিল সাকিব ফিরুক, কিন্তু ফারুক ভাই চাইছিলেন, আসিফ নজরুল চাইছিলেন, বাকিরা কেউ চায় নাই। চাই নাই বলে সাকিবকে দুবাই এসে আবার ফিরে যেতে হয়েছে। ইচ্ছে বড় লজ্জার, ইচ্ছে বড় বেদনার কিছু নাই। বাংলাদেশের সর্বকালের সেরা তারকাটা প্রায় আধা বেলা দুবাই বসে থাকলে একটু ঢাকায় আসার অনুমতি পাওয়া যায় কিনা, তখন কারোর মুখে টুটা শব্দ ছিল না, কোনো বিপ্লবী ছিল না এদেশে। আজকে সবাই বিপ্লবী হয়ে গেছে। দেখেন আমি খুব নিষ্ঠুরভাবে বলি, এই বুলবুল ভাইকে সাকিব দিনের পর দিন ফোনে ট্রাই করে ফোনে পায় নাই। বুলবুল ভাই যখন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, প্রেসিডেন্ট মনোনীত হলেন, প্রথম দফা T20 খেলতে আসলেন, তখন সাকিব একটু বুঝতে চাচ্ছিল যে তার পক্ষে কি আদৌ এই দেশে এসে ক্রিকেট খেলা সম্ভব। কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল, এইখান থেকে এনওসি নেওয়া, অমুক তমুক, এই যে বাইরে খেলে বেড়ায়, এনওসি তো লাগে, এন্ড অফ দি ডে ও তো বাংলাদেশের খেলোয়াড়, চাইলে তো দেশের পরিচয় বদলাই ফেলতে পারে। এখন তো সম্ভবত হাতে আমেরিকান পাসপোর্ট আছে, না থাকলেও এটা আবেদন করলেই পেয়ে যাবে। শ্বশুর শাশুড়ি বউ বাচ্চা সব আমেরিকান সিটিজেন, ও পেয়ে যাবে। আমেরিকান নাগরিক হয়ে গেলেও তো আর এই এনওসি লাগবে না, কিন্তু ও সেটা আজীবনেও চাইবে না যে বাংলাদেশের এনওসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচয় ছাড়া কোথাও খেলতে চাইবে না। সেই সময় সে বুলবুল ভাইরে দিনের পর দিন ফোন দিয়ে পায় নাই। সাংবাদিকরা বুলবুল ভাইরে জিজ্ঞেস করলে, ও আবার সাংবাদিকরা ওর কাছ থেকে জানতে পারছেন এটা যে ও বুলবুল ভাইকে ফোন দিয়ে পাচ্ছে না, বুলবুল ভাই ওর ফোন রিসিভ করতেছেন না। বুলবুল ভাই সাংবাদিকদের বলছিলেন যে আমি এত আননোন নাম্বার ধরি না, সাকিবের নাম্বারটা আমার কাছে সেভ করা নাই। আমি বলি সাকিব ওই সময় পর্যন্ত যে নাম্বারটা ইউজ করতো ওইটা ওর ইমিডিয়েট পরপর চেঞ্জ করতে হয়েছিল ওকে। ওই সময় পর্যন্ত যে নাম্বারটা ইউজ করতো, ওই নাম্বারটা সাকিব ইউজ করতেছে অলমোস্ট গত 5 বছর ধরে বা তারও বেশি সময় ধরে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দূর দূরান্তের সম্পর্ক আছে এরকম কোনো লোক নাই যার কাছে সাকিবের ওই নাম্বারটা ছিল না, যে নাম্বারটা দিয়ে সে বুলবুল ভাইয়ের ট্রাই করছিল। এখন সেক্ষেত্রে আমি কি ধরে নিব যে বুলবুল ভাই বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরেও বাংলাদেশ ক্রিকেটের এত গুরুত্বপূর্ণ একটা মানুষের নাম্বার ফোনে সেভ করেন নাই? এবং বুলবুল ভাই তো চিরকাল, আমার মতো দেবব্রত নাম্বারও তো তার ফোনে সেভ করা আছে। এই দিন দুনিয়ার কার নাম্বার, বাংলাদেশের ক্রিকেটের কোন লোকটা আছে? মোহামেডানের যে সাপোর্ট স্টাফরা আছে তাদের নাম্বারও ওনার কাছে সেভ করা আছে। আর সেই বাংলাদেশের সাকিব আল হাসান 5 বছর ধরে যে নাম্বারটা ইউজ করে সেই নাম্বারটা নাকি ওনার কাছে সেভ করা নাই। কোনো বোর্ড ডিরেক্টর ওনার নাম্বার ওর কল ধরতো না, কোনো বোর্ড ডিরেক্টর না। আজকে যারা বড় বড় কথা বলতেছে, যাদের দেখেন সাকিব বলে মুখে ফেনা তুলে ফেলতেছে, এদের প্রত্যেকটা ট্রাই করছে সাকিব, কথা বলার চেষ্টা করছে, কেউ কথা বলে নাই। হ্যাঁ আমি জানি সাকিবরেও আমি এই এখনকার যে কথাগুলো বলতেছি এটা আমার পক্ষে সাক্ষী দিতে পাবো না, কিন্তু এই জিনিসগুলো ডকুমেন্টেড, জিনিসগুলো আপনি খুঁজলে পাবেন অনলাইনে। আর সাকিবও তো এখন আসলে কোনো না কোনো পক্ষের সঙ্গে শেষ পর্যন্ত যাবে। ফলে যেহেতু এখন দাবা খেলার এই পর্যায়ে চলতেছে, এই পর্যায়ে সে কারোর বিপক্ষে কথা বলবে না। কিন্তু এগুলো তো ঘটছে চোখের সামনে। সেই লোকগুলো এই সরকার বদলের সঙ্গে সঙ্গে এতটাই বদলে গেল যে তারা সাকিবরা আনার জন্য কেউ একজন আমেরিকায় ফ্লাই করে চলে গেল 2 দিনের জন্য, গিয়ে সাকিবের সঙ্গে বিশেষ বৈঠক করলো। আর ডিরেক্টরের যে যেখানে যার পক্ষে সম্ভব হচ্ছে প্রেস পাইলেই হয়েছে,
কেউ মাইক্রোফোন বাড়ায় দিয়ে সা উচ্চারণ করলেই হয়তো সে বলতে চাইছিল ভাই সারেগামা নিয়ে কথা বলবো, সা বললেই বলতেছে না না সাকিব সাকিব, আপনি সাকিবের কথা বলতে চাচ্ছেন তো, সাকিবরে ছাড়া বাংলাদেশের ক্রিকেট কীভাবে চলে? ভাইরে ভাই, এতদিন এই জিনিসটা মাথায় আসলো না, এই ছেলেটার ফোনও ধরেন নাই। ওকে, এক পক্ষকে দোষ দিয়ে লাভ নাই, সব পক্ষই কিন্তু ওই ক্রিমটা খাওয়ার অপেক্ষা করতেছে, সাকিব নামের ক্রিমটা খাওয়ার অপেক্ষা করতেছে। আপনি যদি দেখেন বিসিবিতে যারা ঢুকতে চাচ্ছে তারা সম্ভাব্য যে ডিরেক্টররা, সম্ভাব্য যারা গেম খেলতেছেন, তারাও সমানে বলে যাচ্ছেন যে সাকিব বাংলাদেশের সম্পদ, সাকিবকে ছাড়া কিভাবে ক্রিকেট চলে, সাকিব মাশরাফির মতো মানুষকে ক্রিকেটে অবশ্যই দরকার। এই লোকগুলো কিন্তু কিছুদিন আগে বলে নাই। একমাত্র লোক আমি যদি বলি যে আমার একটু রাজনৈতিকরণ করা হয়ে যাবে কথাটা, যে লোকটা কখনো কথার বদল করেনি তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনাকে স্যালুট করি, কারণ উনি সেই দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত একই কথা বলেন। এখন অবশ্য ওনার কাছে কেউ শুনতে যায় না, বা ও হয়তো সরকার গঠন করে ফেলছে বলে ওনাকে হয়তো ক্রীড়া সাংবাদিকরা পাচ্ছে না, কিন্তু উনি যতবার ওনাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে উনি একটাই কথা বলছেন যে সাকিব আল হাসান দেশের সম্পদ। আমি কখনো এটা পছন্দ করি না যে রাজনৈতিক কারণে, রাজনৈতিক পরিচয়ের কারণে জাতীয় দলে কাউকে নেওয়া বা না নেওয়া হবে, কিন্তু যদি তার কোনো মামলা থেকে থাকে সেটার ফয়সালা আলাদা হতে হবে। সে কোর্টে তার মামলা লড়বে, এদিকে তার যোগ্যতা থাকলে নির্বাচকদের ব্যাপারে এটা তার আমি বুঝবো না, নির্বাচকরা যোগ্য মনে করলে তাকে দলে নেবেন যদি সে অ্যাভেলেবেল থাকে, মানে যদি সে আইন কানুন সব কিছু সামলায় অ্যাভেলেবেল থাকে। এই পজিশনটা কিন্তু, এবং আপনারা তো আমিনুল হকের নাম শুনতে পারেন না, আমিনুল হকও কিন্তু এই পজিশনটাই সর্বশেষ জানাচ্ছেন। এই দুই গ্রুপ যেরকম সাকিব বলে দুদিন আগে ঘৃণা ছড়াইছে, আজকে সাকিব প্রেমিক হয়ে গেছে, এই দুইটার কোনো অবস্থান এই সরকার নিচ্ছে না। অন্তত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আমিনুল হকের কণ্ঠে আমি সেটা শুনতেছি না। তারা একটা সলিড অবস্থান নিয়েছেন যে সাকিব খেলার যোগ্য হইলে নির্বাচকরা তাকে দলে নিবে, আর আইনি ব্যাপার আইন দেখবে। এই দুটোর সঙ্গে এক করতে আমরা রাজি না। সাকিব রাজনীতিবিদ ছিল বলে তাকে জাতীয় দলে নেওয়া যাবে না, ওই পক্ষে আমরা না। আবার আসিফ আকবর যেমন বলতেছেন যে না, সব ফাইলপত্র পেয়ে গেছি, আমরা সব ফাইলপত্র পাঠিয়ে দিচ্ছি, সব মামলা ফয়সালা করে দেবো, ফয়সালা করে সাকিবরে নিয়ে আসবো। এটা তো আসলে কেউ বলতে পারে না। সরকার সরকার বিরোধী কেউ কী করে বলবে যে সব মামলা আমি তুলে দিব? এটা তো আদালতের সিদ্ধান্ত, আইন বিভাগের সিদ্ধান্ত। যদি কোনো ভুয়া মামলা থাকে আইন বিভাগ নির্বাহী আদেশে মামলা বাতিল করবে। যেগুলো আদালতে যাওয়ার যোগ্য সেগুলো আদালতে ফেস করতে হবে, আইনকে আইনের জায়গায় চলতে দিতে হবে। অন্তত প্রকাশ্যে এই জাতীয় কথা বলা যায় না। তো এখন তো দুই পক্ষই রীতিনীতি ঝেড়ে ফেলে সাকিব ভক্ত হয়ে গেছে। এবং ওই যে বললাম যে আমি একটু নাম না ধরেই বলি, আপনারা নামটা অনুমান করে নেন যে এই বিসিবি বিরোধী পক্ষে যে খেলোয়াড়টির সঙ্গে, সাবেক খেলোয়াড়টির সঙ্গে সাকিবের এককালের বন্ধুত্ব, পরে শত্রুতা, এ নিয়ে রীতিমতো উপন্যাস হয়েছে, সেই ভদ্রলোকের সঙ্গেও এখন সাকিবের বেশ যোগাযোগ আছে, নিয়মিত কথাবার্তা হয়। এটাকে অবশ্য পুরোটা আমি স্বার্থকেন্দ্রিক বলবো না, কারণ এই যোগাযোগটা শুরু হয়েছিল ভদ্রলোকের হার্ট অ্যাটাকের পরে। আচ্ছা, ভদ্রলোক বলি কেন, তামিম বলি, তামিম ইকবালের হার্ট অ্যাটাকের পরে দুজনের কথাবার্তা শুরু হয়েছিল, এবং এখন তাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো। এবং সেই সম্পর্কের সুবাদে তামিমের নাম ইউজ করে, তামিমের রেফারেন্স ইউজ করে তামিম পক্ষের লোকজনও সাকিবের সঙ্গে রেগুলার যোগাযোগ করতেছে। এখন একটা জিনিস তাহলে পরিষ্কার যে সাকিব নিশ্চয়ই এমন একটা কিছু যেটা এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে যাওয়ার জন্য, ক্রিকেট বোর্ডে চেয়ারে বসার জন্য বেশ ভালো একটা কার্ড, ভালো একটা কার্ড। এটা সাকিব কীভাবে হলো? সাকিব তো আওয়ামী লীগের এমপি, এখন তো বিএনপির সময়, এখন সাকিবের এই গুরুত্বটা তৈরি হলো কেন? সেটার আসলে তিনটা পার্সপেক্টিভ আছে, তিনটা কারণ আছে, যেটা আমি ইন্ট্রোতেই বলছিলাম। তিনটা কারণে সাকিবের এই জিনিসটা তৈরি হয়েছে। একটা হচ্ছে সাকিবের ভক্তগোষ্ঠী। সাকিবের ভক্তগোষ্ঠী তো এই দেশে প্রচুর। সরাসরি কিছু পলিটিক্যাল বিরোধিতা ছাড়া সাকিবের ভক্ত না এরকম ক্রিকেট ভক্ত খুঁজে পাওয়া খুব কঠিন, খুব কঠিন। ফলে সাকিবের ভক্তদের ভেতরে যদি ওই ধারণা এস্টাবলিশ করা যায় যে আমরা তোমাদের সাকিবরে ফিরে আসি, তাহলে যে পক্ষ এটা বেশি পারবে, যে পক্ষ শেষ পর্যন্ত ময়দানে সাকিবের ঘাড়ে হাত দিয়ে নামতে পারবে, তারা ওই করতালিটা পাবে, ফেসবুকে উৎসাহটা পাবে যে না, আমার বাইরে ফিরায় নিয়ে আসছে ওরা, ফলে ওরাই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়া সংগঠক। এটা হচ্ছে একটা পাবলিক পালস তৈরি করা। এটা হচ্ছে প্রথম কিন্তু গৌণতম কারণ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ না। দুই নম্বর কারণ হচ্ছে সাকিবের ইন্টারন্যাশনাল ভাবমূর্তি। বাংলাদেশটা একটু ইন্টারন্যাশনাল ভাবমূর্তির সংকটে ভুগতেছে। সেই জায়গাটায় আবার দুই পক্ষের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, কোন পক্ষ ইন্টারন্যাশনালি নিজেদেরকে বেশি যোগ্য বলে প্রমাণ করতে পারে। মানে ইন্টারন্যাশনাল, আপনি যদি লবিগুলো দেখেন তাহলে তো আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট মানে ইন্ডিয়ান ক্রিকেট। তো ইন্ডিয়ান লবি বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সব জায়গাতে সাকিবের যে ব্যাপক গ্রহণযোগ্যতা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই।
সাকিবের নাম ইউজ করলে, সাকিব আমাদের সঙ্গে আছে এটা বললে সবাই মনে করবে যে না অ্যাটলিস্ট ওরা নিরপেক্ষ হয়েছে। ওদের হয়তো নিরপেক্ষতার অভাব ছিল, এতদিন সাকিবরে ছুড়ে রাখছিল। এখন ওরা যারাই হোক, মিস্টার এক্স এসে দাবি করছেন যে এই দেখেন সাকিবের সঙ্গে আমার ছবি, আমি সাকিবরে দেশে ফিরেছি। এখন ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, ইসিবি বা ক্রিকেট অস্ট্রেলিয়া, তারা বলবে যে ওকে, তার মানে তোমরা একটু নিরপেক্ষ হইতে পারছো, ওকে ঠিক আছে, তোমাদের সঙ্গে এখন দেন দরবার অন্যভাবে করবো। বা সাকিব নিজেও যদি একটু তাদের হয়ে কথা বলে, দু একটা বোর্ডে ফোন দেয়, দু একটা বোর্ডের সিইওরে ফোন দেয় যে আমি এখন বোর্ড যা করতেছে আমি প্লিজড আমরা নেক্সট এই স্টেপ নিয়ে ভাবতেছি, ওকে, তাহলে সাকিবের ইন্টারন্যাশনাল ভাবমূর্তিটাও কাজে লাগবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই দুটোর কোনোটাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সাকিব এবং মাশরাফিকে নিয়ে বর্তমান ক্ষমতাসীন দলের অতি উচ্চপদস্থ কয়েকজন লোকের একটা নিরপেক্ষ অবস্থানই বলতেছি। আহ, আহ, জাতীয়তাবাদী দলের যারা একেবারে নীতি নির্ধারক পর্যায়ে আছেন, এরকম কয়েকজন লোক, আমি এটা শোনা কথা, তো ফলে নাম বলার কোনো সুযোগই নাই। তারা সাকিব এবং মাশরাফি দুজনকেই খেলোয়াড় হিসেবে খুব পছন্দ করেন, এবং পছন্দ করার কথাই। আসলে গত বছর 15-20-কে আপনি যদি বাংলাদেশের ক্রিকেটের দিকে ফিরে তাকান, তাহলে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে রোমান্টিক মুহূর্তগুলো উপহার দেওয়া দুজন খেলোয়াড় হচ্ছে তারা। ফলে এই দুজন খেলোয়াড়ের প্রতি একটা অবসেশন, একটা ভালোবাসা। রাজনীতিবিদ হলেও তারা তো মানুষ, সন্ধ্যার পরে তারাও টিভিতে খেলা থাকলে চালায় দেখেন, অবসর থাকলে হয়তো দিনের বেলায়ও দেখেন, যতই ব্যস্ততা থাকুক। ফলে ওই ভালোবাসাটা থাকে। এবং ওই জায়গা থেকে ওনাদের দু একজনের ফিল্ডে এরকম যে আওয়ামী লীগে ওদের যোগদানটা একটা স্খলন মাত্র, একটা সময়ের স্খলন। বিশেষত সাকিব মাত্র মাস তিনেকের জন্য এমপি হয়েছিল, তো ওই অর্থে আওয়ামী লীগের লোকও হইতে পারে নাই, কিছুই না, ইলেকশন করছে, একতরফা ইলেকশন জিতে আসছে, এমপিত্ব ভোগ করার আগেই সে দেশের বাইরে গেছে, সেই অবস্থায় তার সরকার পড়ে গেছে। বলে ওকে ওইভাবে আওয়ামী লীগের এমপি হিসেবে বিবেচনা করে লাভ নাই। আর মাশরাফির ব্যাপারে ওনাদের ইয়ে হচ্ছে যে না, মাশরাফি তো মূলত খেলার পিছনেই ছিল সারাটা জীবন। মাশরাফি এমপি হয়েছে 2 টার্ম, ঠিক আছে, হুইপ হয়েছে, এটাও ঠিক আছে, কিন্তু মাশরাফি তো কখনো পলিটিক্যাল বক্তৃতাবাজি করে বেড়ায় নাই। প্রতিপক্ষের দমন করা, প্রতিপক্ষের বিপক্ষে যাচ্ছে তাই কথাবার্তা বলা, মানে ট্র্যাডিশনালি ওই দলটার বিপক্ষে যে অভিযোগগুলো, এগুলোতে মাশরাফিও কখনো অংশ নেয় নাই। মূলত সে তার নড়াইল নিয়েই ব্যস্ত রয়েছে। নড়াইলে নানা রকম উন্নয়ন কাজ করছে, যেটা তো এই সরকারও চায় যে উন্নয়ন কাজ হোক, এলাকার ডেভেলপমেন্ট হোক। ফলে এই ছেলেটা তো আসলে মানুষের মানুষ, ক্রিকেটের মানুষ, মানুষের মানুষ। হোয়াই নট যে এই দুটো ছেলেকে আমরা ক্রিকেট মাঠে ফিরতে দেই, এই দুটো ছেলেকে দেখলে ভালোই লাগবে। এখন এই জিনিসগুলো যারা ভাবতেছেন, ওনারা তো খুব ব্যস্ত মানুষ। ওনাদের কাছে ক্রিকেট তো ধরেন প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, এইভাবে আপনি সপ্তম অষ্টম পার হয়ে দশম পার হয়ে গেলে তারপরে হয়তো ক্রিকেট আসবে। ওনাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ভাবতে হয়। এর মধ্যে যে বা যারা গিয়ে ওনাদেরকে বলতে পারবে যে স্যার আমরা সাকিবের দেশে আসাটা কনফার্ম করছি, আমার হাত ধরে আসতেছে, ওনারা তার দিকে একটু পজিটিভভাবে তাকাবে যে না, হ্যাঁ ভালো কাজ করছে তো, সাকিব ছেলেটার খেলা তো আমার ভালোই লাগতো, এক কাজ করো, যেহেতু আনছো, দেখো নির্বাচকরা কি বলেন, যদি ওর জাতীয় দলে খেলার মতো হয় জাতীয় দলে নিতে বলো, আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আর যদি জাতীয় দলে খেলার মতো ফিটনেস থাকে, দেখো ওদের কোনো ক্রিকেটে কাজে লাগানো যায় কিনা, স্পোর্টসে ওরা কিছু কাজ টাজ করুক, সেটা তো হলে তো উপকার হয়, ও বাকি সব ভুলে যাও। আর আইনের ব্যাপারটা আইনের মতো চলতে দাও, ওখানে বাধা দিও না। এরকম একটা মেন্টালিটি নিয়ে বিএনপির টপ, একদম টপেস্ট লেভেলে কয়েকজন লোক আছেন। এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা, এই মানুষগুলোর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এখন মূল ব্যাপার। এই জায়গাটা যদি আপনারা আমার কথাবার্তা বিটুইন দ্য লাইন পড়তে পারেন, আরও ভালো বুঝবেন ব্যাপারটা, যে এই পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করা, ওই পর্যায়ে জানান দেওয়া যে স্যার আপনার পছন্দের একজন খেলোয়াড়, তাকে আমরা ফিরে আসি, অতএব আমাদের চেয়ারে আমাদেরই থাকতে দেন, বা প্রতিপক্ষ যদি পারে প্রতিপক্ষ বলবে অতএব স্যার ওই চেয়ারে আমরা যাই, বাধা দিয়েন না। তবে কি জানেন, আমি আগেও একদিন এটা বলছি যে সাকিব এমন জিনিস, সাকিবের সঙ্গে গেম খেলে কেউ পারে না। মানে সাকিবরে নিয়ে গেম খেলতে গেলে আপনি কোন সময় যে আপনি গুটি হয়ে যাবেন এটা টের পাবেন না। মানে একটা সময় পর্যন্ত মনে হবে আপনি সাকিবরে গুটি বানায় চাল দিচ্ছেন, একটা সময় আপনি দেখবেন যে সাকিব আপনাকে গুটি বানায় চাল দিচ্ছে। মানে এই এত বড় পুংটা এই দেশে আর জন্মায় নাই। পুংটা খুব আদর করে বললাম এই কথা, আমি তার সম্পর্কে সে তার ক্যারিয়ারের শুরুর লগ্ন থেকে একবারে একটা ম্যাচে ও একটা হুক করতে গেলে বোলার হাফ হার্টেড আবেদন করছে
আউটের জন্য। তো হাফার্টের আবেদন করছে, ও পার্টে এমন রিয়াকশন দিছে 2 হাত উঁচু করে যে বলটা সম্ভবত বাউন্সটা নো হওয়ার মতো ছিল না। ও উল্টা বোলারের সাইজ করে দিছে, নো আদায় করে নিছে আব্বার কাছ থেকে। তুমি আমার সঙ্গে গেম খেলো, ফাও আবেদন করো, ওকে দেখো আমি কি করি। ও উল্টা একটা নো বল আদায় করে নিছে, পরে বলে ফ্রি হিট। এই হচ্ছে সাকিব। আপনি সাকিবের সঙ্গে খেললে আপনি শেষ পর্যন্ত খেলার পাত্র হয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে, খেলার সাবজেক্ট হিসাবে কখনো পলিটিশিয়ানদের বেছে নেবেন না। এটা আমি দুপক্ষকেই বলি। যারা বিগ বিগ পলিটিশিয়ান, এরা কিন্তু সব কিছু বোঝে। আপনি যদি ভাবেন যে না উনি এই দিকটা খেয়াল করতেছেন না, আমি গিয়ে যা রিপোর্ট দিব না ওইটাই মেনে নিবে, ওইটা দেখেই বলবে ও আচ্ছা তাই করছো, ঠিক আছে। হ্যাঁ, আপনার মুখের সামনে তাই বলবে। কিন্তু পলিটিশিয়ানরা কিন্তু পলিটিশিয়ান, এন্ড অফ দি ডে তাদের সঙ্গেও গেম না খেলাই ভালো হবে। তাদের সঙ্গেও গেমটা না খেলাই ভালো হবে। কোনো পক্ষ গেম খেলেন না, আমি বলে আন্তরিকভাবে সাকিবকে আনার চেষ্টা করেন, যদি করেন। আর না হয় বলে দেন যে সাকিব তোমারে আমরা আনবো না। কিন্তু দুদিন পরে আবার নাটক করবেন, আবার সাকিবের ফোন ধরা কেউ বন্ধ করে দিবেন। ওই বেদনাটা দিয়েন না ছেলেটারে। আজকে প্রায় 2 বছর দেশ ছেড়ে আসে, ক্রিকেট টিকেট বাদ দেন। আমার শুধু বুকের মধ্যে হু হু করে যে এই ছেলেটা 2 বছর বাংলাদেশের মাটি দেখে নাই। ওই যে দুবাই এসে ফিরে গেছে, এই কষ্ট আমি আমার জীবনে ভুলতে পারবো না। ও পারবে কিনা জানি না, আমি পারবো না। ওই দিনও আমি তখনও নগদে চাকরি করি। আমি বারবার টেক্সট করতেছিলাম, ভাই কত দূর, ভাই কত দূর। ও বারবার একটা কপি রিপ্লাই সবাইরে পাঠাচ্ছিল। অনেকে বলে আমারই পাঠাইছে, শুধু আমারই পাঠাইছে। ওটা একটা কপি রিপ্লাই, ওটা পরে ওর কাছ থেকে আমি শিওর হয়েছি। একটা রিপ্লাই নোটবুকে লিখে রাখছে, যে টেক্সট দিচ্ছে, ভাই বুঝতেছি না, ভাই বুঝতেছি না, কথা চলতেছে, ভাই বুঝতেছি না। লাস্ট সবাই একটা কমন রিপ্লাই, কমন টেক্সট দিয়ে আবার ফ্লাইট ধরল। ভাই আসা হলো না দেশে। তো এই কাজ করেন না। সাকিবরে নিয়ে যা করেন করেন, সাকিবরে এরকম কষ্ট দিয়েন না, আর কেউ আর কষ্ট দিয়েন না। সবার কাছে অনুরোধ থাকবে, সাকিবরে সসম্মানে সত্যিই দেশে ফিরতে দেন। দেশে ফিরতে দেন, যদি খেলার যোগ্য হয় খেলুক, আর না হয় ক্রিকেটে তার অবদান রাখতে দেন। আর না হয় সোজাসুজি বলে দেন যে সাকিব বাবা তোমার দেশে ফেরা সম্ভব না, তোমারই নিয়ে আমরা শুধু শুধু খেলতে চাচ্ছিলাম, এই খেলা আসলে খেলাই, তোমার দেশে ফেরা সম্ভব না। যা হোক একটা কিছু বলে দেন তারে। যাই হোক, আমি জানি না আমার এইসব কথায় কাজ হবে না, আমি জানি সেটা। তারপরে সবার জন্য শুভকামনা থাকলো, সব শান্ত হয়ে যাক, সব পক্ষ শান্ত হোক, বন্ধু বন্ধু এক হয়ে যাক, দেশের ক্রিকেটটা এই হাতে হাত রেখে আগাক। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ, এরা আমাদের সম্পদ। এরা সবাই মিলে হাতে হাত রেখে দেশের ক্রিকেটটা আগায় দিক। সেরকম একটা দিনের অপেক্ষায় থাকলাম। সবার জন্য ভালোবাসা।